লেখক সুপ্রিয় ভট্টাচার্যের প্রথম মেয়ে দেখতে যাওয়া। দুই ভাই সঞ্জয় আর আর্য। বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন। বড় ভাই সঞ্জয় LNT-তে ইঞ্জিনিয়ারের চাকরি করে। বয়স ওই 28 থেকে 30 হবে। পরের ভাই আর্যর বয়স 24 থেকে 25। ডাক্তারি পড়ে, ফাইনাল ইয়ার চলছে। দুই ভাইয়ের ভীষণ মিল। মাঝে মধ্যে তর্ক হয়, ঝগড়াও হয়, কিন্তু সেটা রান্না নিয়ে। সঞ্জয় খুব ধীর স্থির, কম কথা বলে, তাও আবার আস্তে। আর্যকে সে ভীষণ ভালোবাসে। আর্যর স্বভাবটা ঠিক সঞ্জয়ের বিপরীত। যেমন চনমনে তেমনই ছটফটে, একটু বেশি কথা বলে। দাদাকে সেও খুব ভালোবাসে, শ্রদ্ধাও করে। দাদা কিরকম জামা প্যান্ট পরতে পছন্দ করে, কিরকম খাবার খেতে ভালোবাসে, উইকেন্ডেতে কোথায় ঘুরতে যাওয়া যায়, এমনকি ঘরের রং, বাড়ির কালার কি হলে দাদার ভালো লাগবে সে সব জানে। আর্য রান্নার হাতটা খুব একটা খারাপ না। বই পড়ে আর ইউটিউবে রান্নার রেসিপি দেখে সবই সে শিখেছে। সঞ্জয় সকাল 8:30টার মধ্যে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়ে অফিস চলে যায়। আর্য তারপর বাইক নিয়ে চলে যায় জিমে। সেখান থেকে ঘণ্টাখানেক পরে বেরিয়ে বাড়িতে এসে খেয়ে আবার কলেজ চলে যায়। মোটামুটি রবিবার আর ছুটির দিন বাদে একই রুটিন। আজ আর্য কলেজ থেকে বাড়ি ফিরেছে অনেকক্ষণ, কিন্তু রান্নাবান্না কিছুই করেনি। সে তার ল্যাপটপটা নিয়ে ডাইনিং টেবিলে বসে কি যেন ঘাটাঘাটি করছে। সঞ্জয়ও বাড়ি ফিরে ল্যাপটপ নিয়ে ভাইকে বসে থাকতে দেখে সে ভেবেছে ভাই হয়তো ল্যাপটপে তার সাবজেক্টের কিছু দেখছে। যেহেতু সামনে তার ফাইনাল পরীক্ষা, তাই তাকে চা তৈরির কথা না বলে নিজে 2 কাপ চা করে 1 কাপ ভাইয়ের পাশে রেখে ঘরে যাওয়ার আগে বলে যায়, চাটা খেয়ে নিস। 9টা বেজে যাওয়া সত্ত্বেও আর্য রাতের খাবারের জন্য ডাকছে না দেখে ঘর থেকে বেরিয়ে দেখে আর্য সেই একইভাবে বসে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। খিদেটা একটু বেশি লাগায় সঞ্জয় আর না পেরে বলল, আর্য রে, অনেক রাত তো হলো, কিছু খেতে দে। আর্য কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে আর মাউস ঘাঁটছে। আসলে সে তার দাদার বিয়ের জন্য bengalishadi.com-এ পাত্রীর খোঁজ করছিল। এবার সে দাদাকে বলল, দেখো তো, এই হচ্ছে পাত্রীর ছবি। সেই কলেজ থেকে এসে তোমার জন্য মেয়ে খুঁজতে বসেছি। অনেক খুঁজে খুঁজে এনাকেই আমার বৌদি হিসেবে পছন্দ হয়েছে। তাছাড়া ওনার সাবজেক্টও আমার খুব পছন্দের, সংস্কৃতই অনার্স। দেখো, এই বলে ল্যাপটপটা দাদার দিকে ঘুরিয়ে দিয়ে বলল, তোমার পছন্দ হয় কি না? সঞ্জয় বলল, তার মানে তুই এতক্ষণ এই করছিলি? আর্য বলল, হ্যাঁ, সে কলেজ থেকে এসে থেকে। ওনার ডিটেলস সব এখানে দেওয়া আছে, তুমি একবার দেখো। প্লিজ দাদা, তুমি আর না করো না। কলেজের বন্ধুদের কাছে কথা শুনতে হচ্ছে। বাবা মা কেউ একজন থাকলে এতদিন তোমার কবে বিয়ে হয়ে যেত। তারা কেউ নেই বলে কি তোমার বিয়ে হবে না? এমনিতেই এখনকার দিনে কেউ আর দেখে দেয় না ভালো মন্দর ভয়েতে, নিজেদের দেখে নিতে হয়। এখন বলো, কবে ওনাকে তুমি দেখতে যেতে পারবে সে ডেটটা ঠিক করো, ততক্ষণে আমি খাওয়ার ব্যবস্থাটা করি। বলে সে রান্নাঘরে গিয়ে ঢুকলো। সঞ্জয় ল্যাপটপের ছবিটার দিকে তাকালো, তারপর তার ডিটেলসটা দেখে ল্যাপটপটা বন্ধ করে দিল। রাতের খাবার খেতে খেতে সঞ্জয় বলল, ঠিক আছে, আগামীকাল শনিবার অফিসে আমার খুব একটা কাজ না থাকায় যাওয়া যেতে পারে, কিন্তু এক্স্যাক্টলি লোকেশনটা কোথায়, আর আমি তুই ছাড়া আর কে কে যাবে? আর্য বলল, অন্য কেউ না, তুমি একা যাবে। জায়গাটা হলো পিয়ারা গন্ধর্বপুর। এটা একটা গ্রাম। বসিরহাট স্টেশনে নেমে অটো বা টোটো রিজার্ভ করে গন্ধর্বপুরের মোহনলাল সরকার মহাশয়ের বাড়িতে চলে যাবে। স্টেশন থেকে ওনার বাড়ি পর্যন্ত আনুমানিক ওই 8 কিলোমিটার হবে। আমি উঠে হাত ধুয়ে ওনাদের একটা মেল করে দিচ্ছি, তাছাড়াও ফোন করে ডিটেলসও জানিয়ে রাখছি। সে তো হলো, কিন্তু তুই না গেলে হয়? আমি একা গেলে তারা ভাববে কি? তাছাড়া তুই থাকলে কথা বলতে সুবিধা হতো। আর্য হাসতে হাসতে বলল, আগামীকাল আমার প্র্যাকটিক্যাল ক্লাস আছে, তুমি সেটা ভুলে গেলে? তোমার ঘাবড়াবার তো কিছু নেই, যাবে, দেখবে, চলে আসবে।
যদি মনে করো তোমার পছন্দ হয়েছে তাহলে অবশ্য সেকেন্ড ওপিনিয়ন হিসেবে আমাকে ডেকে নিও, ব্যাস। সঞ্জয় মুখের খাবারটা শেষ করে বলল, দরকার নেই, তার থেকে রবিবার তুই আমি একসাথে যাব। আর্য দাদার দিকে তাকিয়ে একটু হেসে বলল, সত্যি দাদা, তুমি না? সঞ্জয় একটু গম্ভীর হয়ে বলল, যদি পছন্দ হয় তখন তো আমাকে স্টে করতে হবে, সেটা আবার কোথায় করব? আর্য উঠে হাত মুখ ধুতে ধুতে বলল, দাদা, বসিরহাটে এখন অনেক ভালো ভালো গেস্ট হাউস হয়েছে, তুমি অত ভাবছো কেন? আগে তো দেখো তোমার পছন্দ হোক, তারপরে তো সেকেন্ড ওপিনিয়ন বা স্টের ভাবনা। তেমন হলে আমাকে একটা ফোন করে দিও, আমি সঙ্গে সঙ্গে সব থেকে ভালো গেস্ট হাউসে তোমার একটা ঘর বুক করে রাখবো। তুমি ওখানকার কোনো রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে সেখানে গিয়ে শুয়ে পড়বে। বলে আর্য তার ল্যাপটপের কাছে যেতে যেতে সঞ্জয়কে বলল, তোমার খাওয়া শেষ হলে থালার বাটিটা সিঙ্কের মধ্যে রেখে দিও, পরে আমি পরিষ্কার করে রাখছি। আগে আমি মেইলটা করে রাখি, তারপর মোহনলাল বাবুকে ফোন করে বলে দিই তুমি কাল যাচ্ছ। মোহনলাল সরকার স্কুল মাস্টার ছিলেন, অতিশয় ভদ্রলোক। আশেপাশের সবাই তাকে মোহন বাবু বলে ডাকেন। অনেকদিন রিটায়ার করেছেন, এখন চাষাবাদ ও মাছের চাষ করেন। মূলত এগ্রিকালচার নিয়েই আছেন। নিজস্ব একটা ট্রাক্টরও আছে, যেটা ছোট মেয়ে কুহেলি নিজেদের জমি চাষ করার কাজে ব্যবহার করে। 2 মেয়ে আর স্ত্রী নিয়ে তার সংসার। বড় মেয়ে অনিতা সংস্কৃতই অনার্স নিয়ে এমএ পাশ করে চাকরির চেষ্টা করছে, আর ছোট মেয়ে কুহেলি এগ্রিকালচারে অনার্স নিয়ে বসিরহাট কলেজে পড়ছে। কুহেলি তার স্কুটিতেই কলেজ যাতায়াত করে। তাছাড়াও বাড়ির প্রায় সব কাজ, দোকান বাজার থেকে শুরু করে বাবা মাকে ছাড়াও পাড়ার অসুস্থ কাউকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলেও স্কুটিতে বসিয়ে এসে নিয়ে যায়। খুবই ছটফটে, সাহসী ও প্রাণ চঞ্চল এই কুহেলি বাবা মা দিদি ছাড়াও পাড়ার প্রায় সবারই খুব প্রিয়। মোহনবাবুর বাড়িতে একটা চাপা গুঞ্জন চলছে সকাল থেকেই। আর্যর মেলটা কুহেলি রাতেই দেখেছে এবং মোহনবাবুর কাছে ফোনও এসেছে যে সঞ্জয় অনিতাকে দেখতে আসছে আজ। সঞ্জয় যখন মোহনবাবুর বাড়িতে এসে পৌঁছল তখন বেলা প্রায় 11:30। সঞ্জয় টোটোটা মোহনবাবুর বাড়ির গেটের সামনে থামতেই কুহেলি ছুটে এসে বলল, আপনি কি মিস্টার সঞ্জয়? ব্যাগটা কাঁধে নিয়ে টোটোর ভাড়া মিটিয়ে বলল, হ্যাঁ আমি সঞ্জয়, আসুন। বলে কুহেলি সঞ্জয়কে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে একটা বড় ঘরেতে বসিয়ে পাখাটা চালিয়ে দিয়ে বলল, আপনি একটু বসুন, বাবা এখনই আসছেন। বলে কুহেলি চলে গেল। সঞ্জয় বাড়ির ভেতর ঢুকে বুঝতে পারে বাড়িটা বেশ বড়। 3 দিকে বড় বারান্দা আর বারান্দা সংলগ্ন অনেকগুলো ঘর। যে ঘরটিতে সে এসে বসেছে সেটি বেশ পরিপাটি করে সাজানো। অনেকটা জার্নি করতে হয়েছে। বলতে বলতে মোহনবাবু ঘরে ঢুকে সঞ্জয় চেয়ারের সামনে দাঁড়িয়ে আবার বললেন, রাস্তায় কোথাও কোনো অসুবিধা হয়নি তো? সঞ্জয় উঠে মোহনবাবুকে প্রণাম করে বলল, না, তার কোনো অসুবিধা হয়নি, তবে আমাকে তো আবার ফিরতে হবে। আপনি যদি দেখার ব্যবস্থাটা। মোহনবাবু বললেন, আগে চা জল খাবার তো খাও বাবা, সেই সকালে কখন বেরিয়েছ, যাও পাশে ওয়াশরুম আছে, ফ্রেশ হয়ে নাও, আমি ওদের একটু তাড়া লাগাই। এই বলে মোহনবাবু চলে গেলেন। সঞ্জয় হাত মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে কুহেলি টেবিলের সামনে চা জল খাবার সাজিয়ে দাঁড়িয়ে আছে। সঞ্জয় টেবিলের সামনে এসে প্লেটগুলোকে দেখে কুহেলিকে বলল, এগুলো কি আমার জন্য? একটা বড় প্লেটে অনেকগুলো মিষ্টি সাজানো, তারপর আরেকটা প্লেটে গোটা আষ্টেক লুচি ও বাটিতে সাদা আলুর তরকারি। কুহেলি বলল, হ্যাঁ, এগুলো সব আপনাকে খেতে হবে। সঞ্জয় কুহেলের দিকে তাকিয়ে চেয়ারটা টেনে নিয়ে চেয়ারে বসে জলের গ্লাস থেকে একটু জল খেয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তুমি কে? কুহেলি প্রায় সঙ্গে সঙ্গেই বলল, আপনি যাকে দেখতে এসেছেন আমি তার ছোট বোন, আমার নাম কুহেলি। সঞ্জয় বলল, বাহ, খুব সুন্দর নাম তো তোমার, তা তুমি আমায় একটু সাহায্য করবে? কুহেলি হেসে বলল, কি বলুন? না, তেমন কিছু না, আসলে আমি তো মিষ্টি খাই না, তাই এই মিষ্টির প্লেটটা আর 4টে লুচি তুলে নিয়ে গেলে ভালো হয়, আমি এত খেতে পারবো না। কুহেলি বলল, কেন, আপনার কি ডায়াবেটিস আছে? সঞ্জয় হেসে বলল, ডায়াবেটিস থাকলে হয়তো 2-1 পিস মিষ্টি খেতাম, আসলে মিষ্টিতে আমার অ্যাসিড হয়। কুহেলি বলল, এখানকার রসমালাই খুব বিখ্যাত, ওটা খেলে আপনার কিছু হবে না। তখনই মোহনবাবু ঘরে ঢুকতে ঢুকতে বললেন, তুমি বাবা যেটুকু পারো সেটুকু খাও,
তারপরও নিয়ে যাবে। কুহুমা, তুই যা, দিদিকে রেডি করে নিয়ে আয়, দেরি করিস না। কুহেলি ঘর থেকে চলে যেতেই মোহনবাবু সঞ্জয়কে বললেন, তোমার ভাই আমাকে ফোন করে মোটামুটি তোমাদের ব্যাপারে সব বলেছে, কিন্তু আমি তোমার কাছ থেকে কিছু জানতে চাই। সঞ্জয় লুচি তরকারি খাওয়া শেষ করে উঠে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে বসে বলল, হ্যাঁ বলুন, কি জানতে চান আপনি? মোহনবাবু সঞ্জয়দের সমস্ত খুঁটিনাটি জানতে লাগলেন। কুহেলি দিদির কাপড় ঠিক করতে করতে বলল, কি জানি, এরকম তো কখনো দেখিনি বা শুনিওনি। মেয়ে দেখতে এসেছে, অথচ মাসি, মেসো, বৌদি, কাকিমা, এমনকি কোনো বন্ধুও সঙ্গে নেই। যে বিয়ে করবে সেই দেখবে, সেই ফাইনাল করবে। এটা কেমন একটা সন্দেহজনক ব্যাপার না? বাবাকে বলেছি ভালো করে খোঁজ খবর নাও। তবে এটাও ঠিক, সঞ্জয় বাবুদের পরিবার বলো, সংসার বলো, আত্মীয় কিংবা বন্ধু, সবই ওই দুই ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ। অনিতা কুহেলির হাত চেপে ধরে বলল, তুই এত জানলি কি করে? তোকে কি উনি বলেছেন? কুহেলি বলল, না রে দিদি, ওনার সঙ্গে আমার তেমন কোনো কথাই হয়নি। আমি জেনেছি ওনার প্রোফাইল ঘেটে। তবে দিদি, এটাও ঠিক, সঞ্জয় বাবুকে দেখতে কিন্তু বেশ, তোর সঙ্গে ভালো মানাবে। তুই থামবি? মৃদু তিরস্কার করে ওঠে অনিতা। আসলে কুহেলির কথাগুলো শুনে একদিকে যেমন তার বুক দুরু দুরু করছিল, অন্যদিকে তেমনি আবার তার ভালোই লাগছিল। সেও সঞ্জয়কে ব্যাগ কাঁধে কুহেলির সঙ্গে বাড়ির ভেতরে ঢুকতে এক ঝলক দেখে তো ভালোই লেগেছিল। মা মনোরমা দেবী মেয়েদের ঘরে ঢুকে বললেন, তোরা আর কত দেরি করবি? চল, আর সাজতে হবে না। ওনারা বড় ঘরে অনেকক্ষণ বসে আছেন, তাছাড়া ছেলেটাও তো আবার অনেকটা রাস্তা ফিরবে। হ্যাঁ মা, এই তো হয়ে গেছে, আমরা বড় ঘরে যাচ্ছি, তুমিও এসো। কুহেলি অনিতাকে নিয়ে সঞ্জয়দের ঘরে ঢুকলো। পেছন পেছন এলেন মনোরমা দেবীও। সঞ্জয় উঠে দাঁড়িয়ে সবাইকে নমস্কার করে কুহেলিকে ইশারা করে টেবিলের প্লেটগুলো দেখালো। কুহেলি টেবিল থেকে কাপ প্লেটগুলোকে তুলে নিয়ে ভেতরে রাখতে চলে গেল। মনোরমা দেবী সঞ্জয়কে বসতে বলে বললেন, তুমি যা জানতে চাও আমার মেয়েকে জিজ্ঞাসা করতে পারো, বলে অনিতাকে চেয়ারে বসিয়ে দিলেন। অনিতাকে দেখে সঞ্জয়ের মনে হলো কুহেলির মতো অতটা সুন্দর না হলেও কেমন যেন একটা নরম, স্নিগ্ধ, কমনীয় সৌন্দর্যে ভরা, যেটা না দেখলে অনুভব করা যায় না। সঞ্জয়ের ভালো লেগেছে এবং পছন্দ হয়েছে, কিন্তু এটা সে বলে কি করে? এখন তো আর্যকেই দরকার। ও বলেছিল যদি পছন্দ হয় তাহলে তাকে খবর দিতে। সবাইকে চুপচাপ দেখে মনোরমা দেবী বললেন, তা বাবা, তোমার যদি কিছু জানবার থাকে জিজ্ঞাসা করতে পারো। সঞ্জয় বলল, না মাসিমা, জানবার বলতে ঠিকই আছে, তবে যে এই দেখবার ব্যবস্থাটা করেছে ফাইনাল ডিসিশনটা সেই নেবে, মানে আমার ভাই আর্য। ওর আমার সাথে আসার কথা ছিল, কিন্তু একটা কাজ থাকায় আসতে পারিনি। এখন আপনারা অনুমতি দিলে আমি ওকে আগামীকাল আসতে বলতে পারি। কুহেলি প্লেটগুলো রেখে ঘরে ঢোকার সময় সঞ্জয়ের কথাগুলো শুনে কেমন যেন একটু খটকা লাগলো, রাগও হলো তার। দাদার বিয়ের ডিসিশন নেবে ভাই? মোহনবাবু একটু অবাকই হলেন। বর্তমান দিনে দুই ভাইয়ের এত মিল সচরাচর দেখা যায় না। তবু তিনি বললেন, ঠিক আছে, তুমি একটু বসো, আমরা আলোচনা করে তোমাকে জানাচ্ছি, বলে বাড়ির সবাইকে নিয়ে ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর মোহনবাবু সঞ্জয়কে এসে বললেন, ঠিক আছে, তুমি তোমার ভাইকে খবর দাও। সঞ্জয় হেসে মোহনবাবুকে বলল, আপনাদের অনেক ধন্যবাদ। ঠিক আছে, বলে ব্যাগটা কাঁধে নিয়ে সে বলল, তাহলে কাল আবার এরকম সময় আসছি। বলে এগোতে যাবে মোহনবাবু বললেন, তা বাবা, তুমি এখন কোথায় যাবে? সঞ্জয় বলল, বসিরহাটে পথের সাথেই গেস্ট হাউসে, ওখানে থাকার ভালো ব্যবস্থা আছে। সকালে আসার সময় আর্য বলে দিয়েছিল। এখানে আসার আগে ওটা দেখেও এসেছি, ভালোই ব্যবস্থা আছে। মোহনবাবু এগিয়ে এসে বললেন, না না বাবা, সেটা কি করে হয়? তোমার যাওয়া হবে না, তুমি এখানেই থাকবে আমাদের বাড়িতে। সঞ্জয় একটু ইতস্তত করে বলল, আমি আসার সময় দেখে এসেছি, ওখানে থাকলে আমার কোনো অসুবিধা হবে না। মোহনবাবু বললেন, আমি জানি তোমার অসুবিধা হবে না, কিন্তু তুমি আমার বাড়ির অতিথি, তাছাড়া প্রয়োজনে তোমাকে থাকতে হচ্ছে। আমি কুহুকে পাঠিয়ে দিচ্ছি, ও তোমার সমস্ত ব্যবস্থা করে দেবে। বলে মোহনবাবু চলে যেতে গিয়েও আবার ঘুরে সঞ্জয়কে বললেন, তোমার ভাই কাল কোন ট্রেনে আসবে আমাকে একটু আগে থাকতে বললে ভালো হয়। বলে উত্তরের অপেক্ষা না করে মোহনবাবু চলে গেলেন।
সঞ্জয় কাঁধের থেকে ব্যাগটা নামিয়ে রেখে চেয়ারে বসে ভাবতে লাগলো, কোথায় বসিরহাট শহরটা দেখব, ঘুরবো, তা না এই পাড়াগাঁয়ে থাকতে হবে। চলুন। কুহেলি সঞ্জয়কে ডাকতে এসেছে। সঞ্জয় কুহেলিকে দেখে বলল, তুমি তোমার বাবাকে একটু বুঝিয়ে বলো না, কাল আমরা দুই ভাই একসাথে আসব। কুহেলি বলল, বাবা যখন বলেছেন আপনাকে এখানে থাকতে, তখন আমার কথাই আর কোনো কাজ হবে না। একটা দিন এখানে থেকেই দেখুন না, গ্রাম্য পরিবেশ আর আমরা এখানকার মানুষগুলো কেমন। এখন চলুন, আপনার থাকার ঘরটা আপনাকে দেখিয়ে দিই। দুপুরে স্নান খাওয়া সেরে ঘরের মধ্যে পায়চারি করতে করতে আর্যকে একটা মেসেজ করে রাখলো সঞ্জয়। বিকেলের পর কুহেলি এসে সঞ্জয়কে চা দিয়ে চলে যাওয়ার সময় বলে গেল, বড় ঘরে সন্ধ্যের পর আপনাকে যেতে বলেছেন বাবা। সবে চা মুখে দিয়েছে আর্যর ফোনটা এলো। সঞ্জয় ফোনটা ধরে আর্যকে বলতে লাগলো, তোর প্র্যাকটিক্যাল ঠিকঠাক হয়েছে তো? এদিককার খবর বলতে আমি তো ওনাদের বাড়িতেই আছি। সে এ বাড়িতে আসার পর থেকে এখন পর্যন্ত যা যা ঘটেছে তার সমস্ত বিবরণ সবিস্তারে আর্যকে জানিয়ে বলল, কাল সে কখন এখানে আসবে। সেটা শুনে বলল, ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। ও হ্যাঁ, এর মধ্যে যদি কোনো খবর হয় তোকে জানিয়ে দেব। ঠিক আছে বলে ফোনটা রেখে চায়ে চুমুক দিতে গিয়ে দেখে চাটা ঠান্ডা হয়ে গেছে। চাটা ফেলে দিয়ে কাপটা রেখে বাইরে জানলার দিকে তাকিয়ে যত দূর চোখ যায় সে দেখতে লাগলো। সন্ধে হয়ে আসছে। এই দেখে ঘরের আলো জ্বালিয়ে দিয়ে নিজেকে একটু ঠিকঠাক করে চায়ের কাপ প্লেটটা হাতে নিয়ে সঞ্জয় বড় ঘরের দিকে হাঁটতে লাগলো। অনিতা সন্ধে প্রদীপ দিয়ে শাক বাজিয়ে প্রণাম করে ঘর থেকে বের হতেই দেখে সঞ্জয় কাপ প্লেট হাতে নিয়ে বড় ঘরের দিকে যাচ্ছে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে অনিতা নিজেই এগিয়ে এসে সঞ্জয়ের হাত থেকে সেগুলো নিয়ে বলল, এগুলো আবার আনতে গেলেন কেন, ঘরেই থাকতো। সঞ্জয় একেবারে অনিতার সামনাসামনি পড়ে একটু ঘাবড়ে গিয়ে মুখে হালকা একটা হাসি রেখে বলল, না মানে ভাবলাম এইদিকে আসছি যখন হাতে করে নিয়ে যাই। অনিতা বলল, ঠিক আছে আপনি ঘরে গিয়ে বসুন। বলে সে চলে যাচ্ছে দেখে সঞ্জয় বলল, আমাকে আরেক কাপ চা কি দেওয়া যাবে? আসলে ভাই আর্য ফোন করেছিল বলে ওর সঙ্গে কথা বলতে গিয়ে ঠান্ডা। সঞ্জয়ের কথা শেষ হওয়ার আগেই অনিতা বলল, ঠিক আছে আমি এখনই করে দিচ্ছি। বলে সে রান্নাঘরের দিকে পা বাড়ালো। সঞ্জয় অনিতার চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বড় ঘরের দিকে যেতে যেতে ভাবতে লাগলো, অনিতার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো লাগতো। এসো বাবা বসো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? ঘরে ঢুকতেই মোহনবাবু সঞ্জয়কে বললেন। সঞ্জয় তার ভাবনার জাল ছিঁড়ে বেরিয়ে বলল, না না আমার কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে, তবে এলাকাটা একটু ঘুরে দেখতে পারলে হয়তো আরও ভালো লাগতো। কুহেলি সকালে আর্যকে স্টেশনে আনতে গিয়েছিল। বাড়িতে আসলে মোহনবাবু আর্যকে বললেন, আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো বাবা? না না মেসোমশাই, কোনো অসুবিধা হয়নি, বরং অনেকদিন পর জার্নিটাকে খুব এনজয় করেছি। আর্যকে সঙ্গে নিয়ে মোহনবাবু বাড়ির ভেতর ঢুকলেন। কুহেলি বাড়িতে এসে সঞ্জয়কে খুঁজছিল, দেখল বড় ঘরে কাগজ পড়ছে। তাকে গিয়ে বলল, আপনার ভাই এসে গেছে। বলে মা আর দিদি যেদিকে আছে সেই রান্নাঘরের দিকে পা বাড়ালো। সঞ্জয় খবরের কাগজটা ভাঁজ করে টেবিলের উপর রেখে ভাইয়ের সঙ্গে দেখা করবে বলে একটু এগোতেই দেখল মোহনবাবু আর আর্য কথা বলতে বলতে তার দিকেই আসছেন। আর্য কাছে আসতেই সঞ্জয় তাকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস তো? মোহনবাবু পাশে দাঁড়িয়ে দুই ভাইকে দেখে অভিভূত হয়ে পরক্ষণেই বললেন, সঞ্জয় তোমরা বসে কথা বলো, আমি বরং মধুকে চা জল খাবার পাঠাবার ব্যবস্থা করে আসি। সঞ্জয়রা বড় ঘরে আসতেই আর্য বলল, দাদা আমি একটু ওয়াশরুম যাব। সঞ্জয় দেখিয়ে দিতেই আর্য পিঠ ব্যাগটা রেখে চলে গেল। কিছুক্ষণ পর আর্য বেরিয়ে এসে নিজের পিঠ ব্যাগ থেকে টাওয়ালটা বার করে হাত মুখ মুছতে মুছতে বলল, তোমার মতামতটা ফাইনাল তো, নাকি আর একবার ভেবে দেখবে? তুমি মত দিলে আমি বৌদির সাথে কথা বলবো। সঞ্জয় বলল, ঠিক আছে তুই দেখ, কথা বল, তোর পছন্দটাও তো হওয়া দরকার। সঞ্জয়ের কথা শেষ হতে না হতেই কুহেলি আর্য চা জলখাবার নিয়ে এসে টেবিলে রেখে বলল, আপনার ব্রেকফাস্ট হয়ে গেলে কি দিদির সঙ্গে বসবেন? আর্য ব্রেকফাস্ট টেবিলের সামনে চেয়ারটা সরিয়ে নিয়ে বসে বলল, হ্যাঁ। মিনিট 15 পরে কুহেলি বড় ঘরে এসে দেখে দুই ভাই কথা বলতে বলতে হাসছে, অথচ প্লেটের খাবার প্রায় সেইভাবেই আছে। আর্যকে সে বলে, এখনো আপনি খাননি?
আর্য বলল, হ্যাঁ খেয়েছি তো। কুহেলি প্লেটের দিকে তাকিয়ে বলল, কই খেয়েছেন? লুচি তরকারি তো সেইভাবেই আছে। সঞ্জয় খবরের কাগজের দিকে চোখ রেখে হাসছে দেখে আর্য সেদিকে তাকিয়ে কুহেলিকে বলল, অত লুচি খাওয়া যায়? আমি তো ভেবেছিলাম আমাদের দুই ভাইয়ের জন্য। দাদাকে খেতে বললে দাদা বলল তার 8:30টায় ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি 3টে লুচি আর তরকারি খেয়েছি। ঠিক আছে বলে লুচি তরকারি পাত্র আর খালি কাপ প্লেট ট্রের উপর তুলে কুহেলি চলে গেল। আর্য সঞ্জয়ের দিকে ফিরে বলল, দাদা তুমি হাসছিলে কেন? সঞ্জয় বলল, তুই যেভাবে কুহেলিকে দেখে আমতা আমতা করে এক্সকিউজ দিচ্ছিলিস সেটা দেখেই আমার হাসি পাচ্ছিল। আর্য একটু লজ্জা পেয়ে বলল, দাদা ভালো হচ্ছে না কিন্তু। সঞ্জয় প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল, রাগ করিস না, আমি ঠাট্টা করছিলাম। এবার কুহেলি এসে বলল, চলুন দিদি বসে আছে। হ্যাঁ চলুন বলে আর্য কুহেলির পিছু নিল। কুহেলি আর্যকে যে ঘরটাতে নিয়ে এলো, আর্য সেই ঘরে ঢুকে বুঝতে পারল দাদা কাল রাত্রিতে এই ঘরেই ছিল, কারণ দাদার ব্যাগটা খাটের পায়ার কাছে রাখা আছে। ঘরটা বেশ বড়ই, অ্যাটাচ বাথরুমও আছে, 2টো বড় জানালা। সেই একটা জানলার দিকে ফিরে একজন মহিলা দাঁড়িয়ে আছেন, সম্ভবত ইনি আমার বৌদি হবেন। নমস্কার বলে আর্য হাত জোড় করে দাঁড়াতে অনিতা ঘুরে দাঁড়িয়ে হাত জোড় করে হাসি মুখে প্রতি উত্তর দিল। কুহেলি 2টো চেয়ার নিয়ে ঘরে প্রবেশ করে একটা আর্যকে দিয়ে বলল, বসে কথা বলুন। আর একটা দিদিকে দিয়ে বলল, তুই এটাই বস, আমি বিছানার উপর বসছি। অনিতার দিকে তাকিয়ে আর্য বলতে শুরু করলো, দাদা ঠিক করেছিল আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বিয়ে করবে না, অথচ আমার পরীক্ষার এখনো প্রায় 1 বছর বাকি। দাদার বিয়ে হচ্ছে না বলে কলেজের বন্ধুরা আমাকে দোষারোপ করে, এমনকি মামা মামিও। তাই 2 দিন আগে bengali.com ঢুকে মেয়ে দেখছিলাম দাদার জন্য। সেখানে আপনাকে আর আপনার কোয়ালিফিকেশন দেখে ভালো লেগে যাওয়াতে দাদাকে দেখাই। দাদার সম্মতি নিয়েই তারপর যোগাযোগ করি। আর দাদার সেকেন্ড ওপিনিয়নের কথা বলার কারণ, দাদা চেয়েছিল বাস্তবে আমি একবার দেখে কথা বলি এবং আমার মতামতটাও জানাই। কয়েক সেকেন্ড চুপ করে থেকে আর্য আবার বলতে লাগলো, আসলে মা বাবা দুজনেই মারা যাবার পর মামা মামি আমাদের পাশে থেকে অনেক রকমভাবে সাহায্য করেছিলেন, কিন্তু আজ তারা নিজেরাই অসুস্থ। মামা মামির ছেলে মেয়ে থাকলেও আমরা 2 ভাই মাঝে মধ্যে গিয়ে মামা মামিকে দেখে আসি। এই মামা মামি ছাড়া লোকালের মধ্যে আমাদের ঠিক তেমন আর কেউ নেই, যারা সাধারণত এই দেখাদেখির কাজটা করে থাকেন। আপনারা চাইলে মামার ফোন নাম্বার বা বাড়ির ঠিকানাও দিতে পারি। পাশ থেকে কুহেলি বলল, আপনারা কলকাতায় কতদিন ধরে আছেন? আর্য বলল, বাবা 1978 সালে আসাম থেকে এই কলকাতাতে আসেন বাঙালি খেদাও অভিযানের সময়। তখন ওনার বয়স ছিল 16। অনেক কষ্ট করে বাঙ্গুর লেক টাউনের ওখানে ইএমসি কোম্পানিতে একটা চাকরি জোগাড় করেন। তারপর আস্তে আস্তে বাবার পরিচিতি বাড়ে। একা থাকতেন বলে দিনের পর দিন ওভারটাইম করে টাকা পয়সা জমিয়ে যোগাযোগ করে বৈষ্ণবঘাটা পাটুলিতে 4 কাঠা জমি কিনে একটা টালির ঘর করে কোনো রকমে থাকতে শুরু করলেন। বাবা বিয়ে করলেন 1992 সালে। দাদার জন্ম 94-তে, আমার জন্ম 2000 সালে। খুব কষ্ট করে বাবা মা আমাদের মানুষ করেছেন। মা 2011 সালে চলে গেলেন কিডনির সমস্যার কারণে। মায়ের মৃত্যুর শোকটা বাবা নিতে পারেননি। পরের বছর ডিসেম্বর মাসে বাবার স্ট্রোক হলো, আর ফেরানো গেল না। আসলে প্রায় সব বাবা মাই চান তাদের সন্তানকে ইঞ্জিনিয়ার আর ডাক্তার করতে। আমাদের বাবা মাও চেয়েছিলেন, কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার করাতে যে লোড বাবা মা নিয়েছিলেন তার ধকলটার নিতে পারেননি। বাস্তবে দাদা ভারতের নামকরা কোম্পানির ইঞ্জিনিয়ার, আর বাবা মা চেয়েছিলেন বলেই এই দাদার চেষ্টায় আমি ডাক্তারি পড়তে পারছি। আমাদের যে জমিটা ছিল সেটা প্রমোটারকে দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে 1100 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, একটা গ্যারেজ আর কিছু টাকা পেয়েছিলাম, যেটা আমার ডাক্তারি পড়তে সাহায্য করেছে। আসামের আত্মীয় স্বজনরা কখনো সখনো আসেন, তবে সময় করে আমাদের যাওয়া হয় না। আশেপাশের মানুষজন, বন্ধু বান্ধব, চেনা পরিচিতি এসব ভালো থাকলেও বিয়ের ব্যাপারে আমরা তাদের জড়াতে চাইনি। দাদাও চাইছিল না আমি ডাক্তার হয়ে না বেরোনো পর্যন্ত বিয়ে করতে। বহু কষ্টে দাদাকে রাজি করিয়েছি। bengali.com ঘেটে আপনার ছবিটাই সিলেক্ট করেছিলাম। লাইফে ফার্স্ট টাইম আমরা 2 ভাই পাত্রী দেখতে এসেছি। আসলে আমার তো কোনো দিদি নেই,
মাও নেই, দাদা বাবার মতো আমাকে আগলে রাখে। আপনি যদি আমার দাদাকে বিয়ে করতে রাজি থাকেন তাহলে আমি আপনার মধ্যে আমার দিদি এবং মাকে পেতে পারি বলে আর্য উঠে অনিতার পায়ে হাত দিয়ে প্রণাম করে জানলার ধারে চলে গেল। অনিতা আর্যর কথা শুনতে শুনতে ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু সে প্রণাম করতেই খানিকটা ভ্যাবাচাকা খেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কুহেলিরও খানিকটা হতভম্ব অবস্থা। কি করবে বুঝতে না পেরে শেষে বিছানা থেকে নেমে আর্যর পাশে গিয়ে বলল, আপনার যা বলার ছিল সবই তো বলে দিলেন, কই দিদির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলেন না তো? এটার কারণ কি? আর্য কুহেলির দিকে ফিরে বলল, গতকাল সকাল থেকে দাদা এখানে আছেন। দাদার থেকে সব শোনার পর আমার মনে হয়নি আপনার দিদির ব্যাপারে কিছু খোঁজ খবর নেওয়ার। তাছাড়া খুব ভালো করে খোঁজ খবর নেওয়ার পরও যারা বিয়ে করেছেন তারা কি সবাই সুখে আছেন? কুহেলি হেসে বলল, তবুও বিয়ে বলে কথা, খোঁজ খবর নেওয়া উচিত। আপনারা আমাদের শাদি.কমের লেখাটাকে বিশ্বাস করে এসে দিদির সম্বন্ধে কোনো প্রশ্ন না করেই পছন্দ করেছেন দেখে আমার খুব ভালো লেগেছে। দিনকাল অনুসারে অনেক কিছু লেখা থাকলেও আজকাল মানুষজন বিশ্বাস করে না, কিন্তু যারা বিশ্বাস করতে জানে তাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা থাকে, আর মনুষ্যত্ব বোধটা যাদের মধ্যে থাকে তারা মানুষ কখনো খারাপ হয় না, এটা আমার বাবাই বলেন। যাই হোক, আমি বাবা মায়ের সাথে কথা বলছি, কারণ দিদির যা অবস্থা দিদি কিছুই বলতে পারবে না। আর্য হঠাৎ কুহেলির হাত দুটো চেপে ধরে বলতে লাগলো, আপনাদের কষ্ট দেওয়ার জন্য সত্যি আমি খুব লজ্জিত। অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে কি বলতে হয়, কতটা বলতে হয় তার কোনো অভিজ্ঞতাই আমার নেই। আমি আমাদের বাড়ির ঠিকানা, ফোন নাম্বার, দাদার অফিসের ঠিকানা, ফোন নাম্বার, মামার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার সমস্ত দিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই একবার খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নেওয়ার পর যদি দাদাকে আপনাদের পছন্দ হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। আপনাকে না মানে আপনাদের সবাইকে আমাদের খুব ভালো লেগেছে। আর্যদের ফ্যামিলি হিস্ট্রি শুনতে শুনতে কুহেলির মনটা সফট হয়ে এসেছিল। ঠিক সেই সময় আর্য তার হাত ধরাতে তার শরীর ও মনের মধ্যে অস্বস্তি হতে থাকলেও কিছুতেই আর্য দৃষ্টি থেকে চোখ সরাতে পারছিল না। চাঁদের দাগ আছে জেনেও পূর্ণিমা রাতে যেমন অবাক হয়ে তাকিয়ে তার সৌন্দর্য দেখি, তেমনি ও এত সুন্দর যে মনে হচ্ছে সে চোখ বন্ধ করে কোনো স্বপ্ন দেখছে, যে স্বপ্নটা তার চোখের গভীরের মধ্যে রয়েছে, চোখটা খুললেই বেরিয়ে যাবে। সঞ্জয় ঘরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু ওদেরকে দেখে ভেতরে না ঢুকে বাইরে থেকেই ডাক দিল। এক ডাকে সাড়া না পেয়ে দুবার ডাকার পর আর্য কুহেলির হাত ছেড়ে উত্তর দিল, হ্যাঁ দাদা। সঞ্জয় ঘরে ঢুকতে পাশে দিয়ে কুহেলি মাথা নিচু করে চলে গেল। সঞ্জয় ভাইকে বলল, তোর কথাবার্তা যদি মিটে থাকে তাহলে চল আমরা বেরিয়ে পড়ি, 1টা বেজে গেছে। আর্য বলল, হ্যাঁ দাদা মিটে গেছে, চলো যাই, ট্রেন তো 1 ঘন্টা অন্তর, সার্ভিস স্টেশনে গেলেই পেয়ে যাব। সঞ্জয় তার ব্যাগটা নিয়ে বলল, তোর ব্যাগটা তো বড় ঘরে আছে, চল। বড় ঘরে ঢুকতে যাবে দুজনেই দাঁড়িয়ে গেল। দেখল টেবিলে খাবার সাজানো হয়েছে এবং সবাই এখানেই আছে। মোহন বাবু সঞ্জয়ের পিঠে ব্যাগ দেখে বললেন, তুমি কি কোথাও যাচ্ছ? সঞ্জয় বলল, হ্যাঁ মানে আমরা যদি এখন বেরোই তাহলে বাড়ি পৌঁছতে সন্ধে হয়ে যাবে, আর তাছাড়া আর্য তো যা বলার সব বলে দিয়েছে, এবার আপনারা একটু দেখুন, ভাবুন। মোহনবাবু এগিয়ে এসে বললেন, ভাবা দেখা সে তো সবই হবে, কিন্তু দুপুরবেলায় গৃহস্থের বাড়ি থেকে না খেয়ে যাওয়াটা কি ভালো দেখায়? এখন যাওয়ার চিন্তা না করে হাত ধুয়ে বসে পড়ো, অনেক বেলা হয়েছে। মোহনবাবুর কথা অমান্য করতে না পেরে সঞ্জয় কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে হাত ধুয়ে একটা চেয়ার টেনে বসে আর্যকে ইশারায় বলল বসতে। আর্য হাত ধুয়ে বসতেই মনোরমা দেবী মোহনবাবুকে বললেন, ওদেরকে সব জানাও, তা না হলে ওরা তো কিছু বুঝতে পারছে না। ঠিক আছে ঠিক আছে বলে মোহনবাবু আর্যর পাশে চেয়ারটায় বসতেই আর্য মোহনবাবুকে একটু আসতে বলল, খানিক আগে লুচি তরকারি খেয়েছি, এখনই এত ভাত তরকারি খেতে পারবো না, নষ্ট হবে, তুলে নিতে বলুন। মোহনবাবু অনিতাকে ডেকে বললেন, দেখ তো মা, আর্য এত খেতে পারবে না বলছে, কি কি তুলতে হবে একটা পাত্র নিয়ে আয়। অনিতা পাত্র নিয়ে এলে আর্য আর সঞ্জয় সব বাটিতে সাজানো খাবার থেকে একটু একটু করে থালায় নিয়ে বাটিগুলো অনিতার পাত্রে রেখে দিল। অনিতা আর্যর দিকে তাকিয়ে দুজনকেই বলল, এইটুকু করে দুপুরের খাবার খেলে হয়? আর্য বলল, প্লিজ দিদি, লাগলে চেয়ে নেব। আর্য সবার সামনে অনিতাকে দিদি বলাতে
একে অন্যের মুখের দিকে তাকাতে লাগলো। সঞ্জয়ও আর্যর দিকে তাকিয়ে আছে। একমাত্র কুহেলি মুখ টিপে হাসছে। আর্য সেদিকে খেয়াল না করে ডালের সাথে বেগুন ভাজা খেতে খেতে বলতে লাগলো, আসলে এত পদে রান্না করবার সময় কোথায় আমার? কোনো রকমে দুটো ভাত, ডিমের ঝোল কিংবা একটু মাংস রান্না করলে হয়ে যায় আমাদের। মোহনবাবু বুঝতে পেরে বললেন, ঠিক আছে, তোমরা যতটুকু পারো খাও। খেতে খেতে মোহনবাবু বললেন, সঞ্জয়, তোমাদেরকে জিজ্ঞাসা না করে আমি যে একটা কাজ করে ফেলেছি বাবা। সঞ্জয় এবং আর্য দুজনে খাওয়া বন্ধ করে মোহনবাবুর দিকে তাকিয়ে বলল, কি? মোহনবাবু বললেন, আর্যর সাথে অনিতা আর কুহুমার যা কথা হয়েছে সবই আমাদের কুহুমা বলেছে। তাই ভাবলাম তোমাদের তরফ থেকে যখন কোনো আপত্তি নেই, তাহলে আজ তোমরা থেকে গেলে ভালো হতো। আমাদের কিছু আত্মীয় স্বজন কাছাকাছি থাকেন, তাদের ডেকেছি তোমাদের সাথে তাদের আলাপ করিয়ে দেব বলে। তাছাড়াও আগামীকাল সকাল 10টার পর পণ্ডিত মহাশয় আসবেন। পণ্ডিত মহাশয় অনিতার মাস্টার মশাই ছিলেন। উনি পঞ্জিকা দেখে একটা দিনক্ষণ ঠিক করবেন। তোমরা কাল দুপুরে খাওয়া দাওয়া করে না হয় যেও। এর মধ্যে আমরা আমাদের মতো করে খোঁজ খবর জানাবার নিয়ে নেব। সামনে রবিবার আমরা হয়তো 2 থেকে 3 জন তোমাদের বাড়িতে যাব, যদি সম্ভব হয়। তোমার মামা মামির সাথেও কথা বলবো। সব ঠিকঠাক হয়ে গেলে বিয়েতে তোমাদের কি কি লাগবে সেটা আমাকে যদি একটু আগে বলে দিতে পারো, তাহলে আমার পক্ষে সুবিধা হবে। সঞ্জয় আর আর্য দুজনে মুখ চাওয়াচাই করে একটু তাড়াতাড়ি খেয়ে মোহনবাবুকে আর্য বলল, আমরা কি উঠতে পারি? মোহনবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা উঠে হাত মুখ ধুয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আমাকে জানিও, আমি আমার ঘরেই থাকবো। সঞ্জয় ঠিক আছে বলে সে আর আর্য তাদের নিজের নিজের ব্যাগ নিয়ে ফোন করতে করতে ঘরের দিকে চলল। কিছু সময় পর কুহেলি জলের পট আর 2টো গ্লাস নিয়ে সঞ্জয়দের ঘরে এসে দেখল আর্য জানলার দিকে তাকিয়ে আছে, আর সঞ্জয়দা বিছানার উপরে ল্যাপটপটা রেখে চেয়ারে বসে কাজ করছে। আর্য আসার সময় ল্যাপটপটা নিয়েছিল, এই ভেবে এতটা রাস্তা যাব, ট্রেনে বসে পড়া যাবে। কুহেলি টেবিলের উপর জলের পট আর গ্লাসগুলো রেখে ঘুরে দাঁড়িয়ে 2 কোমরে হাত রেখে বলল, আচ্ছা সঞ্জয়দা, বিয়ে করে নিয়ে গিয়ে কি আমার দিদিকে না খাইয়ে রাখবেন? সঞ্জয় বলল, দেখো, আমি এখন অফিসের কাজ নিয়ে ব্যস্ত, আধ ঘন্টা পর আমি ফাঁকা হব, তার আগে তুমি ওর সঙ্গে কথা বলো। কুহেলি আর্যর কাছে গিয়ে দাঁড়ালো। আর্য পট থেকে গ্লাসে জল ঢেলে তাতে চুমুক দিয়ে বলল, আসলে আপনারা আমাদের দুজনের খাওয়া দেখে হয়তো এই সব ভাবছেন। আপনিই বলুন, প্রতিদিন সকালে দাদা 8টা থেকে 8:30টার মধ্যে একটু ভারী ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে যায়। আমি জিম থেকে বাড়ি ফিরে স্নান করে ওই ভারী ব্রেকফাস্ট খেয়ে হসপিটালে যাই, ক্লাসে যাই আর কি। দুপুরে লাঞ্চের সময় চা, কফি, স্ন্যাক্স যা হয় কিছু খেয়ে নিই। তারপরে রাতে আবার রান্না করে খাই। বাইরে আমরা খুব একটা কিছু খাই না। তাছাড়া বছরের পর বছর এইভাবে চলতে চলতে এটা আমাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমরা একসঙ্গে বেশি খাবার খেতে পারি না, তার মানে এই না অন্য কাউকে না খাইয়ে রাখবো। কথাগুলো বলে হাতে ধরে থাকা গ্লাসের জলটা থেকে জল খেয়ে আবার বলতে লাগলো, জানেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, বিশেষ করে আপনার বাবার কাছে। ওনার মতো মানুষ হয় না। আমাদের প্রতি উনি যে আস্থা রেখেছেন, আমরা চেষ্টা করব সেটাকে রক্ষা করতে। তাছাড়া গার্জেন বলতে মামা মামি ছাড়া আমাদের তেমন কেউ আর নেই। ওনার মতো একটা গার্জেন পাওয়া তো ভাগ্যের ব্যাপার। বলে খালি গ্লাসটা টেবিলের উপর রেখে আর্য বলল, আপনার ব্যাপারে একটা কথা না বললে নয়, যদি অনুমতি দেন তাহলে বলি। কুহেলি একটু কৌতূহল নিয়েই বলল, বলুন। আর্য গলার স্বরটা একটু নামিয়ে বলল, আপনিও খুব সুন্দর, তবে মিস্ত্রির মতো। কুহেলি অবাক হয়ে বলল, মিস্ত্রির মতো মানে? আর্য হেসে বলল, আপনার উপরটা মানে কথাবার্তা একটু ব্যাকা হলেও ভেতরটা মিষ্টি। কুহেলি মুখটা গম্ভীর করে বলল, তাই বুঝি? তারপর মুখ টিপে হেসে বলল, আপনি তো ডাক্তারি পড়েন, সেখানে নিশ্চয়ই অনেক ভালো ভালো মেয়েরা আপনার সাথে পড়ে, তাদের মধ্যে কাউকে মিস্ত্রির মতো দেখেননি? দেখব না কেন, ওরা তো সব আর্টিফিশিয়াল ঝকঝকে, আপনি তো ন্যাচারাল, একদম পাহাড়ের ঝর্ণার মতো। আপনার মধ্যেই তো আমি প্রকৃতিকে দেখতে পাচ্ছি। নে আর্য, চল, কাজগুলো সব মিটলো, এবার খানিকটা নিশ্চিন্ত। ও হ্যাঁ কুহেলি, কি যেন বলছিলে? আর্য তাড়াতাড়ি অন্য একটা গ্লাস তুলে তাতে জল ভরে এগিয়ে দিয়ে বলল, কিছু না দাদা, উনি জল নিয়ে এসেছেন। কুহেলি আর্যর দিকে তাকিয়ে একটু হাসল। সঞ্জয় জলটা খেয়ে গ্লাসটা আবার টেবিলের উপর রেখে কুহেলিকে বলল, চলো। সঞ্জয়রা মোহনবাবুর ঘরে ঢুকে দেখল মোহনবাবু বিছানার উপরে বালিশে ঠেস দিয়ে বসে আছেন। পাশে অনিতা খাটের স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে, তার পাশে একটা চেয়ারে মনোরমা দেবী বসে আছেন, সামনে 2টো চেয়ার রাখা। মোহনবাবু সঞ্জয়দের দেখে বসতে বলে বললেন, তোমরা যে আর যেতে পারছো না,
তাতে কোনো অসুবিধা হবে না তো? সঞ্জয় বলল, না, আমি ম্যানেজ করে নিয়েছি। ভাইও ফোন করেছিল, যেহেতু গতকাল ওর প্র্যাকটিক্যাল ক্লাস হয়ে গেছে, সোমবারে না গেলেও খুব একটা অসুবিধে হবে না। মোহনবাবু খুশি হয়ে বললেন, যাক, আমিও চিন্তামুক্ত হলাম। ঠিক আছে, বলো এবার। সঞ্জয় আর্যর দিকে তাকিয়ে চোখের পলক ফেলে হালকা ঘাড় নিচু করে বলার অনুমতি দিল। মোহনবাবু সেটা সবই দেখলেন এবং মনে মনে হাসলেন দুই ভাইয়ের গভীর সম্পর্ক দেখে। আর্য উঠে দাঁড়িয়ে মোহনবাবুর দিকে হাত জোর করে বলল, আপনি আমাদের ক্ষমা করবেন, আমাদের কিছুই লাগবে না, সবই আমাদের আছে, শুধু নেই আমার একটা বৌদির মতো দিদি। আপনি আমার বৌদির মতো দিদিকে দিলেই আমরা খুশি। তবে তার আগে বলবো, আপনি বা আপনারা আমাদের সম্বন্ধে, মানে আমার দাদার সম্বন্ধে খুব ভালো করে খোঁজ খবর নিন। মোহনবাবু বললেন, সে আমি নেব, তবে যদি সব ঠিক থাকে তাহলে বিয়ের ব্যাপার তো যা যা দিতে হয় সে তো আমি দেব। আর্য একটু হেসে বলল, এই ব্যাপারে আমি বলতেই যাচ্ছিলাম। ঘরের সবার দৃষ্টি তখন আর্যর দিকে। আর্য বলছে, বিয়েতে আমাদের আসামের আত্মীয় স্বজন আসবে কিনা সন্দেহ আছে। তাছাড়াও এখানকার মামা মামি ছাড়া তাদের ছেলে মেয়েরা এবং মাসিরাও সবাই প্রায় ছড়িয়ে ছিটিয়ে থাকেন। শেষ পর্যন্ত কজন আসতে পারবেন জানি না। থাকলো গিয়ে আমাদের কিছু বন্ধু বান্ধব আর প্রতিবেশী, ব্যাস এই পর্যন্ত বলে আর্য মোহনবাবুর দিকে এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, আপনি আমাদের আশীর্বাদ করলেই হবে, জিনিসপত্র টাকা পয়সা আমাদের লাগবে না। একসময় আমাদের খুব অসুবিধে থাকলেও এখন আমাদের সবই আছে, শুধু নেই বাবা মা। বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। মোহনবাবু আর বিছানায় বসে থাকতে পারলেন না। বিছানা থেকে নেমে আর্যকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি অবাক হচ্ছি তোমাদের মানসিকতার শিক্ষা দীক্ষা দেখে, ধন্য তোমাদের মা বাবা। মোহনবাবু আর্যকে ছেড়ে দিতেই আর্য মনোরমা দেবীকে প্রণাম করে অনিতার দিকে যেতেই অনিতা দ্রুত সরে গিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, কুহেলি, তোকে আসতে হবে না, আমি চা করে নিয়ে আসছি। কুহেলিও আর্যর কথাবার্তা শুনে খুব ইমপ্রেসড। সে ভাবতেও পারেনি আর্য এত সুন্দর করে কথা বলতে পারে। হয়তো এই কারণেই সঞ্জয় তা কথা না বলে আর্যকে দিয়ে বলায়। সে মনে মনে ভেবে রাখলো, সঞ্জয়তার সাথে দিদির বিয়েটা হয়ে গেলে আর্যকে বলবে ডাক্তারি পাশ করবার পর এই গ্রামেই যাতে সে একটা ডিসপেন্সারি খুলে বসে। কারণ গ্রামে কোনো ডাক্তার না থাকায় কারোর কোনো অসুবিধা হলে সেই বসিরহাটে যেতে হয় ডাক্তার দেখাতে, যেটা সব সময় সবাই পেরেও ওঠে না। এখন মনে হচ্ছে আর্যর মেয়ে দেখতে আসাটা কতটা জরুরি ছিল। আর্য না এলে যে তার নিজের ধারণাটাও পাল্টাতো না। এখনকার দিনে ছেলেরা এই রকম ভাবেও ভাবতে পারে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।